হ্যালো স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হলো জর্জ হার্বার্ট মিড। আমরা জানি যে আমাদের যেটা পড়তে হয় জর্জ হার্বার্ট মিডের, সেটা হলো বেসিক্যালি ইন্টারঅ্যাকশনাল থিওরি, ঠিক আছে? এবার এই ইন্টারঅ্যাকশন থিওরি কী, সেটা কোথা থেকে এলো, জর্জ হার্বার্ট মিড কে, তার থিওরির মূল যে কনসেপ্ট কী ছিল, সেই সবটাই আমরা ধীরে ধীরে দেখব, কেমন? তাহলে শুরু করা যাক তার ইন্ট্রোডাকশন পার্টটা দিয়ে, ঠিক আছে? প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, জর্জ হার্বার্ট মিড, শর্টে আমরা বলবো GH মিড, তার জন্মসাল দেখো 1863 টু 1931, ওকে? তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বেশ আধুনিক ধরনের উনি সমাজতাত্ত্বিক ছিলেন, ঠিক আছে? মোটামুটি ধরো 1900 সালের আগে যে সমস্ত তাত্ত্বিকরা জন্মেছেন এবং মারা গেছেন, তো তারা এই 1900 মানে 1900 সালের পরে কি হয়েছে, কোন সমাজটা বদলেছে, কি কোথায় কোথায় বদল ঘটেছে, মানে একটা সেঞ্চুরি না দেখা মানে কিন্তু বিশাল ব্যাপার। তো বলতে পারি সেই অর্থে কিন্তু উনি যথেষ্ট আধুনিক ছিলেন, ঠিক আছে? এবং তার সাথে ওয়াজ অ্যান আমেরিকান সোশিওলজিস্ট, আমেরিকা থেকে বিলং করতেন, অ্যান্ড বেস্ট নোন অ্যাজ এ ফাউন্ডার অফ আমেরিকান প্র্যাগমাটিজম। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পোর্শনটা, ওকে? A pioneer of symbolic interaction theory and one of the founders of social psychology। তাহলে দেখো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন হিসাবে ঢুকছে, যে এক, তিনি ছিলেন হচ্ছেন আমেরিকান সোশিওলজিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ফাউন্ডার অফ আমেরিকান প্র্যাগমাটিজম, অ্যাজ ওয়েল অ্যাজ পায়োনিয়ার অফ সিম্বলিক ইন্টারাকশনিজম। সিম্বলিক ইন্টারাকশনিজম কি অলরেডি আমরা আগের সেমে বা আগের কোনো কনসেপ্টে পড়েছি, এবং তার সাথে ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ সোশ্যাল সাইকোলজি, মানে সামাজিক মনোবিদ্যা। তাহলে দেখো মনোবিদ্যা আলাদা জিনিস আমরা জানতাম, আর সমাজ আলাদা জিনিস আমরা জানতাম, যে এইগুলোর কোনো মিল নেই, একটার উপর একটা কোনো প্রভাব পড়ে না, এরকম ধরনেরই ধারণা ছিল। কিন্তু উনি কিন্তু এই সামাজিক মনোবিদ্যার প্রবক্তা, ওকে? মিড ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কলার্স দ্যাট ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য শিকাগো স্কুল। ইনিও কিন্তু শিকাগো স্কুলের সাথে যুক্ত ছিলেন। He gave a unique explanation of the human interaction in society and rejected a behavioristic view of human beings। এইবার এই জায়গাগুলো আমরা একটু মন দিয়ে গভীরভাবে বোঝার চেষ্টা করব, যে তিনি তাহলে কী করলেন। হি গেভ আ ইউনিক এক্সপ্ল্যানেশন, একটা ইউনিক এক্সপ্ল্যানেশন দিয়েছিলেন কিসের? অফ দ্য হিউম্যান ইন্টারাকশন, মানে মানুষ একে অপরের সাথে কীভাবে সমাজে ইন্টারাক্ট করেন, তার একটা তিনি ইউনিক এক্সপ্ল্যানেশন দিয়েছিলেন। তার মানে তুমি মানুষ, তুমি কোথায় থাকছো, সমাজে থাকছো, তুমি অন্য মানুষের সাথে কীভাবে ইন্টারাক্ট করছো, তারই ধরো একটা গভীর ব্যাখ্যা বা বিশ্লেষণ তিনি দিয়েছিলেন। অ্যান্ড হি রিজেক্টেড আ বিহেভিয়ারিস্টিক ভিউ অফ হিউম্যান বিংস, দ্য ভিউ দ্যাট পিপল ব্লাইন্ডলি অ্যান্ড আনকনসিয়াসলি রেসপন্ড টু অ্যান এক্সটার্নাল স্টিমুলি। বিহেভিয়ারিস্টিক ভিউ বলে একটা নির্দিষ্ট দর্শন ছিল বা একটা তত্ত্ব ছিল, যেখানে মনে করা হতো যে সোসাইটাল যত এক্সটার্নাল স্টিমুলি আছে, স্টিমুলি মানে বলা হয় উদ্দীপক, মানে সমাজের যে সমস্ত বাহিরের, মানে সমাজের বহিরাগত যত উদ্দীপক আছে, মানে সমাজের মধ্যে মানুষের বাইরে যে উদ্দীপকগুলো আছে, সেইটার উদ্দীপকের সাড়া মানুষ কিন্তু আনকনশাসলি দেয়, ব্লাইন্ডলি দেয়। বাট উনি এটা প্রমাণ করেছেন, উনি কিন্তু এটাকে রিজেক্ট করেছিলেন। তার মানে আমি যদি বলি যে না, মানুষ অন্ধভাবে আনকনশাস ওয়েতে সোসাইটির কোনো রকম কোনো স্টিমুলিতে সাড়া দেয় না, তার মানে আমি বলতে চাইছি যে মানুষ যে স্টিমুলিতে সাড়াগুলো দেয়, যে উদ্দীপনায় সাড়াগুলো দেয়, সেগুলো যথেষ্ট কিন্তু কনশাস ওয়েতেই হয়, ঠিক আছে? তাহলে এইটা আমরা পেলাম মিডের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন, আমরা বুঝতে পারলাম যে আমরা কোন দিকে যেতে চলেছি, ওকে? He believed that people had consciousness, a self, and that it was the responsibility of the sociologist to study this aspect of social reality। তাহলে মানুষের কি আছে? তিনি বিশ্বাস করতেন যে মানুষের নিজস্ব একটা কনশাসনেস বা চেতনা আছে, একটা তার নিজস্ব সেলফ আছে, এবং এইটা সমাজতাত্ত্বিকদের দায়িত্ব যে সমাজতাত্ত্বিকরা যেন মানুষের এই চেতনা, তার যে এই সেলফ, সেটাকে এই সামাজিক বাস্তবতার মধ্যে আলোচনা করেন, গবেষণা করেন, স্টাডি করেন, ঠিক আছে? তাহলে দেখো খুব সুন্দরভাবে উনি কোন দিকে এগোতে চাইছেন, সমাজের কোন দিকটা বুঝতে চাইছেন, সেই দিকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। He was highly influenced by psychological behaviorism and included many of its principles in his works. He was highly influenced by psychological behaviorism। আমরা একটু আগেই একটা behavioristic view দেখেছিলাম, তাহলে he rejected the behavioristic view
বাট হি ইজ ইন ফেভার অফ সাইকোলজিক্যাল বিহেভিয়ারিজম, দুটো যেন একদম গুলিয়ে না যায়, ঠিক আছে, অ্যান্ড ইনক্লুডেড মেনি অফ ইটস প্রিন্সিপালস ইন হিজ ওয়ার্কস, এবং তার কাজের মধ্যেও তিনি এই মনোবিদ্যা সংক্রান্ত যে আচরণ তার বিভিন্ন দিক তার কাজের মধ্যেও তিনি পরবর্তী ক্ষেত্রে ইনক্লুড করেছিলেন। ওকে, তাহলে দেখো তোমরা হয়তো চোখের সামনে যা দেখতে পাচ্ছ তা হয়তো বুলেট আকারে লেখা রয়েছে, কিন্তু আমরা যদি এটাকেই কন্টেন্ট আকারে পরপর পরপর লিখি, তোমরা যদি ক্লাস নোটস নাও, তাহলে এটাই কিন্তু একটা তোমাদের উত্তর তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। Mead offered sociology, a social psychological theory that stood in stark contrast to the prevailing theories offered by most of the European theorists. তিনি সেই সময় দাঁড়িয়ে, মানে তিনি যে সময় বিলং করছেন সেই সময় দাঁড়িয়ে অন্যান্য ইউরোপিয়ান চিন্তাবিদরা যে তত্ত্ব দিয়েছিলেন, মোটামুটি তিনি কিন্তু তার উল্টো দিকের পথে হেঁটে একটি সমাজ মনোবিদ্যাগত একটি তত্ত্ব আমাদের সামনে রেখেছিলেন, ঠিক আছে। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে তিনি যেই সময় এই তত্ত্বগুলো দিয়েছিলেন তখন তার উল্টো দিকেও সমাজে নানা রকম তত্ত্ব অ্যাভেলেবেল ছিল এবং তারটা যথেষ্ট বৈসাদৃশ্যমূলক ছিল সেইগুলোর তুলনায়। ওকে, হিজ ওয়ার্কস ওয়ার অলসো সেন্ট্রাল টুয়ার্ডস এভলিউশন অফ সিম্বলিক ইন্টারাকশনিজম। তাহলে এই সিম্বলিক ইন্টারাকশনিজম, যেটাকে আমরা জানি প্রতীকী মিথস্ক্রিয়াবাদ, তার কিভাবে বিবর্তন হলো সেই কেন্দ্রিকও কিন্তু ছিলেন, যে মানে তার কাজটাই এমন, সেটা কোথাও যেন দেখিয়ে দিচ্ছে যে সমাজে এই প্রতীকী মিথস্ক্রিয়াবাদ বা সিম্বলিক ইন্টারাকশনিজমের বিবর্তনটা কিভাবে কোন দিকে হচ্ছে। ওকে, আচ্ছা আরেকটু এগোই। ইন্ট্রোডাকশন টু মিডস থিওরিজ, থমাস মার্টন, দ্য সেভেন স্টোরি মাউন্টেন অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ ফেইথ। এখানে একটা পিকচার রয়েছে, আমরা চাইলে এটাকে ইগনোর করলে করতে পারি। To social sociology, Mead's main contribution was his attempt to show how the human self arises in the process of social interaction. তার মানে মিডের যে সমাজতত্ত্ব সেই যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেখানে তিনি যেটা করতে চেয়েছেন, তার মেন কন্ট্রিবিউশন হচ্ছিল হিজ অ্যাটেম্প টু শো হাউ দ্য হিউম্যান সেলফ অ্যারাইজেস। তার মানে মানুষের নিজস্বতা, মানে সেলফ, এই সেলফ কথাটার আমি কোনো বাংলা করছি না, তার কারণ এরপরে আমরা সেলফই পড়তে চলেছি। তো মানুষের মধ্যে এই সেলফ জিনিসটা কীভাবে অ্যারাইজ হচ্ছে ইন দ্য প্রসেস অফ সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক মিথস্ক্রিয়ার এই পদ্ধতিতে মানুষের মধ্যে এই সেলফ বিষয়টা কীভাবে অ্যারাইজ হচ্ছে, সেটাই কিন্তু ওনার সমাজতত্ত্বের মূল দিক বা উদ্দেশ্য ছিল। Through spoken language, the child can take the role of other persons and guide his behavior in terms of the effect his contemplated behavior will have upon others. তাহলে যেই কথাটা আমরা বলছি, মানে আমাদের যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, সেই ভার্বাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু একজন মানে চাইল্ড, একজন বাচ্চা, থ্রু স্পোকেন ল্যাঙ্গুয়েজ দ্য চাইল্ড ক্যান টেক দ্য রোল অফ আদার পারসনস। তাহলে আমি যদি এবার একটু উদাহরণে আসি, যে একজন কি করতে চায়, একজনকে দিয়ে আমি কি করাতে চাই, আমরা কিন্তু এই জিনিসগুলো সহজেই, অর্থাৎ একটি শিশু ঠিক নিজের আচরণটা অন্যের সামনে কিভাবে প্রতিফলন করাতে চাইছে সে কিন্তু পারে শুধুমাত্র ভার্বাল ল্যাঙ্গুয়েজের দ্বারা। এখনই যে মানে লাস্ট যে স্লাইডটা নিয়ে আমরা আলোচনা, মানে লাস্ট যে আমরা বুলেটটা নিয়ে আলোচনা করলাম, এটা হয়তো বুঝতে এখন একটু সমস্যা হতে পারে, কিন্তু যেই মুহূর্তে আমরা একটু এগিয়ে যাব, এইখানে কি বলতে চাইছে যে কিভাবে একটা শিশু স্পোকেন ল্যাঙ্গুয়েজের দ্বারা সে নিজের বিহেভিয়ারকে গাইড করতে পারে, সে নির্দিষ্ট একটা ছকে নিজের ব্যবহার বা আচরণটাকে সামনের জনের সামনে রাখতে পারে, কি বলছে এটা আমরা একটু যখন এগোবো তখন বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, মজার একটা বিষয় হলো যে মিডের যে তত্ত্বগুলো ছিল সেই তত্ত্বগুলো কিন্তু কোনোদিনও মিড নিজে লেখেননি। মিড নেভার পাবলিশড হিজ ওয়ার্ক। আফটার হিজ ডেথ হিজ স্টুডেন্টস এডিটেড 4 ভলিউমস ফ্রম স্টেনোগ্রাফিক রেকর্ডিংস অ্যান্ড নোটস অন হিজ লেকচার্স অ্যান্ড ফ্রম আনপাবলিশড পেপার্স। তার মানে তিনি কোনোদিনও নিজের কাজ পাবলিশ করেননি। তার মৃত্যুর পর তার স্টুডেন্টরা তার যত মানে লেখাপত্র ছড়িয়েছিল, আনপাবলিশড পেপার ছিল, তার লেকচার ছিল, নোটস ছিল, রেকর্ডিংস ছিল, সেইগুলো একত্রিত করে একটি 4 খণ্ডের বই বার করেছিলেন, 4 ভলিউমস। ওকে, দ্য ফিলোসফি অফ দ্য প্রেজেন্ট 1932, মাইন্ড সেলফ অ্যান্ড সোসাইটি 1934, মুভমেন্টস অফ থট ইন 19th সেঞ্চুরি অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য অ্যাক্ট। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের মিড। এইবার আমরা যেদিকে এগোবো, যে তিনি তার তত্ত্বটাকে কিভাবে এস্টাবলিশ করেছিলেন, আমাদের সামনে কিভাবে রেখেছিলেন। ওকে,
ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করছিলাম একদম প্রথম থেকেই, আমি বলছিলাম যে আমি সেলফের কোনো বাংলা বলতে চাইছি না, এবং মিড বলছিলেন যে হিউম্যান ইন্টারাকশনের ফলে কীভাবে মানুষের সেলফটা তৈরি হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো সেখান থেকেই কিন্তু আমাদের গল্পটা শুরু হবে। সেলফ ইজ ডিফাইন্ড বাই মিড অ্যাজ দ্য পিকুলিয়ার এবিলিটি টু বি বোথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তাহলে মানুষের যে এই পিকুলিয়ার এবিলিটিটা আছে টু বি বোথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, দ্যাট ইজ নোন অ্যাজ সেলফ। এবার তোমাদেরকে এটা বোঝার জন্য ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট। মেবি আমি আমার আগের অনেক রেকর্ডিং বা লাইভ ক্লাসে সাবজেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছি, তবু তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মূলত মনে রাখবে যে যে বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ, প্রমাণ করতে পারছো, প্রমাণ মানে করে কাউকে দেখিয়ে দিতে পারছো, সেগুলো কিন্তু অবজেক্টিভ হয়ে যাচ্ছে। আর সাবজেক্ট বলতে বোঝায় যা আমাদের চিন্তন, মনন, ইমোশনের সাথে যুক্ত থাকছে। তাহলে আমাদের মনের যে সমস্ত বিষয় তা সাবজেক্ট, আর প্রমাণাদি দিয়ে বোঝানো যাচ্ছে, দেখানো যাচ্ছে যে সমস্ত বিষয়, সেগুলো কিন্তু অবজেক্টের মধ্যে পড়ছে। ওকে, তাহলে এইভাবেই যদি আমরা দেখি, দ্য কনসেপ্ট অফ সেলফ অলসো প্রিসাপোজেস আ সোশ্যাল প্রসেস কমিউনিকেশনস অ্যামং হিউম্যানস। সোশ্যাল সেলফটা ধরেই নিচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে ইন্টারাকশন আছে, প্রত্যেকটা মানে সমাজের মধ্যে একটা প্রক্রিয়া আছে, তাদের মধ্যে কমিউনিকেশন সিস্টেম আছে প্রত্যেকটা মানুষের মধ্যে। অ্যাকর্ডিং টু মেড, লোয়ার অ্যানিমেলস ডু নট হ্যাভ সেলফস নট ডু হিউম্যান ইনফ্যান্টস অ্যাট বার্থ। তাহলে একটা বাচ্চা যখন সবে জন্মাচ্ছে এবং পশুদের মধ্যে কোনো রকম কোনো সেলফ কিন্তু থাকছে না। তাহলে সেলফ কাদের মধ্যে থাকছে না আর কাদের মধ্যে থাকছে? যে শিশুটা সবে জন্মাচ্ছে ছোট বয়সে, ইনফ্যান্ট অবস্থায়, তার মধ্যে কোনো সেলফ ডেভেলপ করছে না, এবং পশু পাখিদের মধ্যেও সেটা থাকে না। তাহলে আমি ঠিক উল্টো দিকে বলতেই পারি, self arises with development and through social activity and social relationship। তাহলে সেলফটা কীভাবে জন্মাচ্ছে? যখন সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তার মানে একটা মানুষের যখন সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, সোশ্যাল রিলেশনশিপ তৈরি হচ্ছে, মানে সোশ্যাল অ্যাকশন সোশ্যাল অ্যাক্টিভিটি এবং সোশ্যাল রিলেশনশিপের ডেভেলপমেন্ট হচ্ছে, তখন গিয়ে সেলফটা ইমার্জ করছে। তাহলে কাদের সেলফ থাকে না, কিভাবে সেলফ আসে, সেটা আশা করি বোঝা গেল। ওকে, আরও কিছু দেখি। Self, hence it is also a result of a social process and interactions that we subject ourselves to. Hence it is also a result of a social process। তাহলে আমরা তো অলরেডি দেখলাম যে যেহেতু সেলফ ধরেই নিচ্ছে যে সমাজে একটা কমিউনিকেশন সিস্টেম আছে, সোশ্যাল প্রসেস আছে, ইন্টারাকশন আছে, তাই it is a result of a social process and interactions that we subject ourselves to। মানে যেই বিষয়টা কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে কাজ করছি, মানে সাবজেক্ট হিসাবে কাজ করছি মানে আমি রেসপন্স করি, আমি রেসপন্স করছি, আমার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন রেসপন্স আছে সেই সামাজিক প্রক্রিয়ায়, সেই ইন্টারাকশানে। এইটা কিন্তু আসলে তারই ফল। তাহলে আমি যদি এটা একটা এক্সাম্পল দিয়ে বলি, যে দুইজন মিলে কথা বলছে বা একাধিক মানুষ একটা গ্রুপ করে দাঁড়িয়ে আছে, আমি সেখান থেকে যাচ্ছি, আমি কিছুটা দেখলাম, দেখে আমার নিজের কিছু মনে হলো, আমি কিছু বললাম। তো এই যে একটা ইন্টারাকশন প্যাটার্ন তৈরি হলো এবং আমার নিজের যেটা মনে হলো আমি বললাম, এটা কিন্তু একটা মানে সাবজেক্টিভ বিহেভিয়ার আমার থেকে বেরিয়ে এলো। তাহলে এই যে সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যাল প্রসেসের মধ্যে উই আর দ্য সাবজেক্ট আওয়ারসেলভস। ওকে, to Mead, it is possible to imagine a self rising in the absence of social experiences. To Mead, it is possible to imagine a self rising in the absence of social experiences। আমরা এতক্ষণ দেখলাম যে কীভাবে ইন্টারাকশানের দ্বারা সেলফটা ইমার্জ ঘটছে। সেলফটা ইমার্জ ঘটার আগে আরেকবার যদি আমরা একটু মানে কন্ডিশন বলবো না, ঠিক প্রসিডিওর যদি দেখি, তাহলে দেখব থ্রু সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল রিলেশনশিপ। এবং এটা কিন্তু আমরা বলতে পারি কোনো রকম সামাজিক অভিজ্ঞতা ছাড়াও কিন্তু একটা সেলফ তৈরি হতে পারে, এবং একবার যদি একটা সেলফ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তার আর কোনো সোশ্যাল কন্ট্রাক্টের প্রয়োজনও পড়ছে না। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো একটা গাছ, সেই গাছটার বড় হওয়ার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন। যেমন ধরো মানে সে যখন চারা গাছ থাকছে তাকে আমি জল দিচ্ছি, ছাওয়া দিচ্ছি, এটিসি দিচ্ছি, মেবি সার দিচ্ছি। তো সেটা যখন একটু বড় হয়ে গেল, তার কিন্তু আর কিছুর প্রয়োজন পড়ছে না, সে এখন বড় হয়ে গেছে। তো সেলফের বিষয়টাও কিন্তু এরকম, যে সেলফটা ইমার্জ হচ্ছে থ্রু সোশ্যাল প্রসেসেস, ইন্টারাকশনস, বাট এটা যদি একবার বিল্ড হয়ে যায় তারপরে কিন্তু এটার মানে এটা থেকে যায়, এটা কিন্তু মানে আর কোনো
সোশ্যাল কন্ট্রাক্টের প্রয়োজন পড়ে না। হাউএভার ওয়ান্স আ সেলফ অ্যাজ ডেভেলপড ইট ইজ possible for it to continue to exist without a social contract. The self is dialectically related to mind, that is, on one hand, the body is not a self and becomes a self only a mind has developed. The self is dialectically, এখানে dialectically কথাটির মানে হচ্ছে কিন্তু দ্বান্দ্বিক রূপে, ঠিক আছে? The self is dialectically related to mind. তাহলে আমাদের এই সেলফটা কিন্তু আসলে দ্বান্দ্বিক রূপে আমাদের মনের সাথে, মননের সাথে যুক্ত থাকে। That is, on one hand, the body is not a self and becomes a self only a mind has developed. তাহলে আমাদের বডিটা কিন্তু সেলফের মধ্যে পড়ছে না, শুধুমাত্র এই মাইন্ড দিয়ে যেটা গঠিত হচ্ছে বা সেলফের একটা পোর্শন হিসাবে মাইন্ড জিনিসটা থেকে যাচ্ছে। তাহলে যেটা বোঝা গেল যে সামাজিকভাবেই উদ্ভূত হচ্ছে এই সেলফ বিষয়টা, এটার মধ্যে আমাদের বডিটা ইনক্লুড থাকছে না, যেটা ইনক্লুড থাকছে সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের মাইন্ড। আচ্ছা, বডিটা কি একদমই ইনক্লুড থাকছে না? হয়তো সেখানে বডি জেস্চার, আমরা যেহেতু প্রতীকী মিথস্ক্রিয়াবাদে পড়েছি যে আমাদের বডি জেস্চার, আমাদের হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলো দিয়েও আমরা কিছু কিছু ইন্টারাকশন করতে পারি। বাট এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে বডিটাকে ইটসেলফ আমি একটা আমার সেলফের পোর্ট্রে হিসাবে বা রিফ্লেকশন হিসাবে ধরতে পারি না। বেসিক্যালি সেটার সাথে কিন্তু মাইন্ড রিলেটেড থাকে। ওকে, The general mechanism for the development of the self is reflexivity. reflexivity টার্মটা খুবই ইম্পর্টেন্ট, আমরা রিসার্চ মেথোডোলজিতেও রিফ্লেক্সিভিটি জিনিসটা পড়েছিলাম। দ্য জেনারেল মেকানিজম ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সেলফ ইজ রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিভিটি মানে অনেকে তোমাদের মনে হয় যে ওই রিফ্লেক্সিভিটি মানে হচ্ছে যে এই চোখে নোংরা যাচ্ছে, ছপ করে পলকটা দিয়ে ফেলে দিলাম, দ্যাট ইজ রিফ্লেক্সিভিটি না। এই ক্ষেত্রে সোশিওলজির ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সিভিটি মানে হচ্ছে যে আমি যেটা করছি সেই জিনিসটা অন্য একটা মানুষের নজর দিয়ে দেখা, বা কোনো একটা ঘটনা ঘটেছে আমি আমার নজর দিয়ে দেখছি না, অন্য একটা মানুষের নজর দিয়ে সেটাকে দেখছি। তো সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিফ্লেক্সিভিটি ইম্পর্টেন্ট, মানে যে আমার কীরকম হওয়া উচিত, আমি কি বলবো, আমি কি করছি সেটা কীরকম করছি, কি করছি, ঠিক করছি, ভুল করছি বা হোয়াট এভার, আমি সেটা অন্যের নজর দিয়ে দেখার চেষ্টা করছি। দ্যাট ইজ রিফ্লেক্সিবিলিটি ইন সোশিওলজি, or the ability to put ourselves unconsciously into others' place and to act as they act. একদম যেটা এক্ষুনি বললাম যে আমরা নিজেদেরকে অন্যের জায়গায় রেখে নিজেদেরকে দেখার, বোঝার একটা চেষ্টা করছি এবং তারা যেভাবে দেখছে সেই অনুযায়ী কিন্তু আমি অ্যাক্ট করছি। Reflexivity is an approach in which the sociologist try to take an outsider's perspective on his work, যেটা এখনই বললাম। As a result, people are able to examine themselves as others would examine them. তাহলে আমি যদি এখন মেপে নিই যে তুমি আমায় কিভাবে দেখছো, তাহলে অন্য মানুষরা আমায় কিভাবে দেখবে সেটার উত্তর কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যখনই একটা ভিডিও রেকর্ড করছি বা অডিও রেকর্ড করছি, আমি আগে সেটা নিজে রেকর্ড করে শুনে নিই যে সেটার ভয়েস কেমন আসছে, ভিডিও কেমন আসছে, কোয়ালিটি কেমন আসছে, ইটিসি। কেন না, এইটা যখন আমি রেকর্ড করব তারপর তো তোমরা শুনবে, তো আমি কোথাও তোমাদের জায়গায় নিজেকে বসিয়ে শোনার বা বোঝার চেষ্টা করি যে আমি যদি একটা স্টুডেন্ট হতাম আমি তাহলে বুঝতে পারতাম। তো এতে সুবিধাটা কি হচ্ছে যে আমার কোন কোন জায়গায় হয়তো একটু রেকটিফিকেশনের দরকার আছে, সেই জায়গাগুলো আমি ঠিক করে নিতে পারছি। তো এক্ষেত্রেও কিন্তু তাই রিফ্লেকশনের রিফ্লেক্সিভিটির ফলে যে আমরা নিজেরা নিজেদেরকে এক্সামিন করার একটা সুযোগ পেয়ে যাচ্ছি। ওকে, দ্য সেলফ অলসো অ্যালাউস পিপল টু টেক পার্ট ইন দেয়ার কনভারসেশনস উইথ আদার্স। উই বিকেম অ্যাওয়্যার অফ হোয়াট উই আর সেইং অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট উই আর অ্যাবল টু মনিটর হোয়াট ইজ বিং সেইড অ্যান্ড টু ডিটারমাইন হোয়াট ইজ গোয়িং টু বি সেইড নেক্সট। দেখবে কোনো এক জায়গায় যাওয়ার আগে, কোনো একটা নতুন বন্ধুর সাথে দেখা হচ্ছে বা কোথাও একটা ইন্টারভিউতে যাচ্ছ, তুমি না মনে মনে ছকতে থাকো যে আমি এটা বলবো, তারপর সে এটা বলবে, সে যদি এরকম কিছু বলে তাহলে আমি এটা বলবো। এই যে এটাও কিন্তু একটা সেলফের রিফ্লেকশন, যে আমরা সে কি বলতে পারে আগে থেকে ভেবে নিই এবং সে যদি ওটা বলে আমি তাহলে কি বলবো এটাও আমি ভেবে নিচ্ছি। তো এই পুরো বিষয়টাই কিন্তু যে অন্যের নজর থেকে নিজেকে দেখা, সে কি বলবে সেই অনুযায়ী নিজের এটা কি বলবো আমি রেডি থাকা, আমি কি বলতে চলেছি তার বদলে সে কি রিপ্লাই দেবে সেটাও আগে থেকে ভেবে নেওয়া, সব কিন্তু আমাদের এই সেলফের মধ্যে পড়ছে। ওকে, ইন মিডস অ্যানালিসিস সেলফ ইজ গ্রেটলি ডাইনামিক। সেলফ কিন্তু আসলে একটি গতিময় একটি ধারণা। কেন? ইট ক্যারিজ দ্য ক্যাপাবিলিটি টু রিড দ্য সেলফ অফ আদার্স।
কারণ সেলফটাকে তিনি স্ট্যাটিক বলছেন না, তিনি ডাইনামিক বলছেন। তার ফার্স্ট কারণ হচ্ছে যে ইট ক্যারিজ দ্য ক্যাপাবিলিটি টু রিড দ্য সেলফ অফ আদার্স, যে অন্য মানুষের সেলফ আমরা স্টাডি করতে পারছি, ঠিক আছে, যে কে আমায় কিভাবে দেখছে আর আমি তাকে কিভাবে দেখছি, এই দুটো প্রসেসই যেহেতু হচ্ছে তাই কিন্তু এটাকে ডাইনামিক বলছে। আর কি কারণ, ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু গো ফর অ্যান ইন্টারাকশনস বিটুইন আই অ্যান্ড মি, বলছে আই অ্যান্ড মি এর মধ্যে একটা আমরা কনভারসেশনে যেতে পারছি। নাও হোয়াট ইজ আই অ্যান্ড হোয়াট ইজ মি আমরা দেখব জাস্ট একটু পরেই, ওকে। ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু কমিউনিকেট উইথ দ্য মাইন্ড, অর্থাৎ আমি আমার মনের সাথে নিজে কথা বলছি, আমাকে কেমন দেখাচ্ছে সেটা দেখছি, অন্য মানুষ আমাকে কিভাবে দেখছে, আমি তাকে কি বলবো, তার বদলে সে কি বলবে, আই এবং মি এর মধ্যে একটা ইন্টারাকশন, সবটাই যেহেতু সম্ভব হচ্ছে সেই কারণে সেলফকে কি বলা হচ্ছে, ডাইনামিক, ওকে। অ্যাকর্ডিং টু মেড, সেলফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ আ প্রসেস অ্যান্ড নট আ থিং, বলছে এটা কিন্তু একটা প্রক্রিয়া, এটা একটা থিং না। প্রক্রিয়া মানে কি, যেটা ধীরে 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 হচ্ছে। তোমরা যেমন ছোটোবেলায় পড়েছিলে যে আচার কীভাবে তৈরি করব, চাটনি কীভাবে তৈরি করব, শরবত কীভাবে তৈরি করব, তার প্রসেস এক্সপ্লেন করো, ঠিক আছে। তারপর আমরা পড়তাম বা হয়তো এরকমও দেখেছিলাম যে একটা ফোন কল কীভাবে করা যাবে, তার প্রসেস। তো প্রসেস মানে যেটার কতগুলো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 থাকে এবং সেটা স্টেপ বাই স্টেপ হতে থাকে, হঠাৎ করে একদিন হয়ে গেল এরকম কিছু নয়। তো ঠিক সেই হিসাবেই বলছে যে এই যে সেলফটা কিন্তু আসলে একটা প্রক্রিয়ার মধ্যে পড়ছে, ইটস নট আ থিং, ওকে। ইট ইজ নট আ বায়োলজিক্যাল ফেনোমেনন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইজ নট বর্ন উইথ আ সেলফ, বলছে এর সাথে বায়োলজি কোনোভাবেই যুক্ত নয়। এমন না যে মানুষ জন্মের সময় থেকে সেলফ নিয়ে জন্মেছে, কারণ আমরা কিন্তু একটু আগেই পড়েছিলাম যে একদম বাচ্চাদের কিন্তু সেলফ থাকে না, বাট ইট ডেভেলপস অ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল গ্রোনস ইন দ্য সোসাইটি। যত তারা বড় হতে থাকে সমাজের ইন্টারাকশনে, সোশ্যাল প্রসেসের মধ্যে, কমিউনিকেশনের দ্বারা আমাদের সেলফ ক্রিয়েট হতে থাকে। ইট ইজ ডেভেলপ থ্রু কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন, অলরেডি আমরা এটা পড়েছি, ওকে। এইবার উনি আসছেন যে স্টেজেস অফ সেলফ, যে এই যে সেলফ আছে সেই সেলফের কতগুলো স্টেজ থাকে, মানে এই স্টেজের মাধ্যম দিয়ে আমরা নিজেদের সেলফটাকে এস্টাবলিশ করতে পারি, ঠিক আছে। সেলফটা তৈরি হয় এই স্টেজগুলোর মাধ্যমে। কী কী স্টেজ, সেইখানেই মিড ট্রেসেস দ্য জেনেসিস অফ দ্য সেলফ থ্রু 2 স্টেজেস, দুটো স্টেজের মাধ্যমে কিন্তু তিনি এটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছিলেন। ফার্স্ট ছিল প্লে স্টেজ। প্লে স্টেজে কী বলছে, ফার্স্টে চিলড্রেন লার্ন টু টেক দ্য অ্যাটিটিউড অফ পার্টিকুলার অর ডিসক্রিট আদার্স টু দেমসেলস, যে আমি একটা নির্দিষ্ট আচরণ হয় সেটা করছি অথবা সেটা করছি না। এই যে একটা নির্দিষ্ট আচরণ আমি করছি বা করছি না, এই একটা চিলড্রেন সেটা করছে বা করছে না, এটা কিন্তু প্লে স্টেজের মধ্যে পড়ছে। এটা হচ্ছে আমাদের সেলফ গঠনের ফার্স্ট একটা স্টেপ বলে ধরা যেতে পারে। অলদো লোয়ার অ্যানিমেলস অলসো প্লে, অনলি হিউম্যান বিংস প্লে বাই বিং সামওয়ান এলস, বলছে প্রত্যেকটা দেখবে কুকুর বিড়াল রাস্তাঘাটে খেলাধুলা করছে, তার মানে এটাকে যদি আমি প্লে স্টেজ ধরি যে খেলছে, ঠিক আছে, তো তাহলে তো কুকুর বিড়ালও রাস্তায় খেলাধুলা করে, তাহলে কি সেটাকে আমরা প্লে বলতে পারি? বলছে যে প্লেটা তো মানে মানে আমরা সাধারণত মানুষরাই একমাত্র অন্য মানুষের রূপে নিজেকে কল্পনা করে খেলাটা করতে পারে, যে হিউম্যান বিংস প্লে বাই বিং সামওয়ান এলস, যে তুমি যখন খেলছো রান্নাবাটি, তুমি হচ্ছো যে হাজব্যান্ড যে কিনা সকালে উঠে অফিসে যাচ্ছ, তুমি যখন খেলছো তখন তুমি নিজেকে অন্য কিছু একটা মনে করছো, সেই ভেবেই তুমি খেলাটা চালিয়ে যাচ্ছ। তো কুকুর বিড়ালরা মানে অন্য পশুরা কিন্তু এই জিনিসটা করে না। তো প্লে স্টেজে যেখানে আমরা খেলছি সেখানেই কিন্তু আমাদের এই একটা সেলফ ইমেজ তৈরি হয়ে যায়, এবং ছোটোবেলা থেকে যদি মনে করো, ছোটোবেলা থেকেই অনেকেই থাকে তারা যখনই খেলে, যাই খেলে না কেন, তারা নিজেই কিন্তু নিজেকে কল্পনা করে না, নিজেকে একটা অন্য কিছু কল্পনা করে সেই জাস্ট রোলটা প্লে করতে থাকে। চিলড্রেন প্লে ভেরিয়াস রোলস, এই রোল কথাটা এক্ষুনি বললাম, ইন হুইচ দে লার্ন টু টেক রোল অফ আদার্স হু আর অ্যারাউন্ড দেম, তাহলে তাদের আশেপাশে যারা আছে তাদের ভূমিকা অনুযায়ী তারা তাদের প্লেটা ক্যারি করে, ওকে। প্লে স্টেজে আর কি বলছে, অ্যাজ আ রেজাল্ট অফ সাচ প্লে দ্য চাইল্ড লার্নস টু বিকাম বোথ সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অ্যান্ড বিগিনস টু বিকাম অ্যাবল টু বিল্ড আ সেলফ। এই খেলাধুলার মানে এই প্লে স্টেজটার মাধ্যমেই চিলড্রেন ওই সাবজেক্টও হয় এবং অবজেক্টও হয়, যেটার কথা একটু আগে বলছিলাম, যে যেটা নিয়ম হয়তো সেটা করছে, এটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল, বা হয়তো সাবজেক্টের জায়গায় যে তার যেটা মনে হচ্ছে সেটা করছে। তাহলে একটা জিনিস নিয়মে রয়েছে সেই অনুযায়ী সেটা সে করছে, এটাও প্লের একটা অঙ্গ, আবার তার যেটা মনে হচ্ছে সে একটু আলাদাভাবে খেলাটা খেলছে, এটাও একটা অঙ্গ। তাহলে ফার্স্ট এটা হয়ে গেল আমার অবজেক্টিভ, দ্বিতীয়টা আমার হয়ে গেল সাবজেক্ট।
সাবজেক্টিভ। ওকে, তাহলে এইভাবেই কিন্তু এই সেলফটা বিল্ড হচ্ছে। হাউএভার ইট ইজ লিমিটেড সেলফ বিকজ দ্য চাইল্ড ক্যান টেক অনলি দ্য রোলস অফ ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট আদার্স। কিন্তু এটা কেউ লিমিটেড বলছে, কেন লিমিটেড বলছে? কারণ আমরা কিন্তু নির্দিষ্ট কিছু মানুষেরই রোল ফলো করতে পারছি এবং সেই অনুযায়ী নিজেদেরকে, মানে আমি কয়েকজনকেই তো চিনি, সেই অনুযায়ী আমি তার মতো করে ভেবে নিজেকে খেলছি, মানে আমি খেলছি সেই অনুযায়ী আমার সেলফ তৈরি হচ্ছে, অথবা তার মতো করে আমি খেলছি না, সেই অনুযায়ী আমার সেলফ তৈরি হচ্ছে। তাহলে ওই কারণে দেখো লেখা রয়েছে যে ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট আদার্স। তাহলে রোলটা কিন্তু কোথাও না কোথাও যে আমি যাদের ভূমিকা পালন করছি তাদের কিন্তু লিমিটেড, সংখ্যাটা কিন্তু লিমিটেড। ওকে, হাউএভার ইট ইজ লিমিটেড সেলফ বিকজ দ্য চাইল্ড ক্যান টেক অনলি দ্য রোলস অফ ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট আদার্স। এইবার দ্বিতীয় যে স্টেজটায় আসছি, আগেরটা ছিল আমার প্লে স্টেজ, দ্বিতীয়টা হচ্ছে গেম স্টেজ। গেম স্টেজ কি আছে? মিড ট্রেসেস দ্য জেনেসিস অফ দ্য সেলফ থ্রু টু স্টেজেস ইন চাইল্ড ডেভেলপমেন্ট। সেকেন্ডটা ছিল হচ্ছে, প্রথমটা যদি থাকে আমার প্লে স্টেজ, দ্বিতীয়টা আমাদের গেম স্টেজ। কী জিনিস? In this stage, organization begins and a definite personality starts to emerge. Children, in this stage, organization begins and a definite personality. এবার আপনার একটা ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, ঠিক আছে? Children start to learn to be able to function in organized groups and most important, তাহলে বাচ্চারা এখন একটা নিজেদের পার্সোনালিটি তৈরি করছে এবং তারা একটা মানে চিলড্রেন স্টার্ট টু লার্ন টু বি অ্যাবল টু ফাংশন ইন অর্গানাইজড গ্রুপ। একটা অর্গানাইজড গ্রুপের মধ্যে পারফর্ম করা কিন্তু সোজা বিষয় নয়, ঠিক আছে? যে অনেকে রয়েছে, ধরো একটা ক্রিকেট টিম, সেখানে 11 জন রয়েছে, এই 11 জনের মধ্যে তোমার একটা নির্দিষ্ট রোল আছে, সেটা তুমি প্লে করছো, এটা কিন্তু প্লে স্টেজে সম্ভব হয় না, এটা কিন্তু গেম স্টেজ দ্বারাই সম্ভব হয়, এবং এটা তখন সম্ভব হয় যখন তোমার একটা পার্সোনালিটি তৈরি হচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টু ডিটারমাইন হোয়াট দে উইল ডু উইদিন আ স্পেসিফিক গ্রুপ, এবং তোমার সেই রোলটা কি, ওই নির্দিষ্ট গ্রুপে তোমার রোল কি, এটা বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা, এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দেখতে পারলাম? আমরা যেটা দেখতে পারলাম যে চাইল্ডরা মানে একদম যখন জন্মাচ্ছে, তারা বায়োলজিক্যালি ওই সেলফ ইমেজটা নিয়ে জন্মাচ্ছে না, তারা জন্মাবার পরে যেটা করছে যে ফার্স্টে হচ্ছে প্লে স্টেজ আর তারপর গেম স্টেজের মাধ্যমে তাদের মধ্যে সেলফ পার্সোনালিটি, একটা অর্গানাইজেশনের মধ্যে কীভাবে তার মানে রোলটা কী হবে সেই অনুযায়ী পারফর্ম করা, এইগুলো শেখার মাধ্যমেই তার কিন্তু সেলফটা তৈরি হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, টু হ্যাভ আ সেলফ ওয়ান মাস্ট বি আ মেম্বার অফ কমিউনিটি। তাহলে টু হ্যাভ আ সেলফ মানে তুমি যদি একটা কমিউনিটির মেম্বার হও তবেই তোমার একটা সেলফ তৈরি হবে, নইলে কিন্তু তোমার কোনো রকম কোনো সেলফ তৈরি হবে না। ওকে, Mead, through these concepts of play and game, elaborates a process of social interactions which lead to the development of self. তার মানে উনি সোজা ভাষায় বলে দিলেন এই প্লে স্টেজ আর গেম স্টেজের দ্বারাই একটা সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে এবং তার দ্বারাই কিন্তু আমাদের এই সেলফের ডেভেলপমেন্টটা হচ্ছে। Mead tries to demonstrate that whatever social capital we possesses is acquired and learned, and we are not born with that. Mead tries to demonstrate that whatever social capital we possess, social capitalের কথা বলছে কিন্তু, হ্যাঁ, মানে সামাজিক পুঁজি। আমরা এই সামাজিক পুঁজি বলতে যদি বোঝানোর চেষ্টা করি, যে পুঁজি বলতে সাধারণত আমরা কিন্তু অর্থনৈতিক ভাষায় বুঝে থাকি, যেখানে কিনা টাকা পয়সা, এই জিনিস ফিনান্সিয়াল যে আমার সাপোর্ট, সেই জায়গাগুলোকে বোঝাচ্ছে। কিন্তু সোশ্যাল ক্যাপিটাল জিনিসটা হচ্ছে উই পজেস ইজ অ্যাকোয়ার্ড অ্যান্ড লার্ন, যে আমরা শিখি যে কীভাবে আমি এই জিনিসটা করায়ত্ত করবো। অর্থাৎ ধরো সমাজে তোমার একটা স্ট্যাটাস আছে, যে তুমি হয়তো খুব মিশুকে, তুমি হয়তো সবার সাথে খুব কথা বলো, তুমি রাস্তায় বেরোলেই সবাই তোমার সাথে হাসে, দেখে, কথা বলে। তো এইগুলো কিন্তু উই আর নট বর্ন উইথ দ্যাট, আমরা কিন্তু সমাজে জন্মাবার পর আমাদের এই সোশ্যাল ক্যাপিটালটা অ্যাকোয়ার করি, আমরা শিখি, আমরা এটার সাথে জন্মাই না। নেক্সট একটা তার ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে জেনারেলাইজড আদার। জেনারেলাইজড আদার ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল কনসেপ্ট ইন মিডস থিওরি অফ সেলফ। কি জেনারেলাইজড আদার মানে কি? দ্য জেনারেলাইজড আদার ইজ দ্য অ্যাটিটিউড, এটা আদার হবে, আদার ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য এন্টায়ার কমিউনিটি, অর্থাৎ পুরো কমিউনিটিটা কীরকম আচরণ করছে সেটাই কিন্তু আসলে জেনারেলাইজড আদার, এই কনসেপ্টটার মূল বিষয়। দ্য অ্যাবিলিটি টু টেক দ্য রোল অফ দ্য জেনারেলাইজড আদার ইজ এসেনশিয়ালি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সেলফ, যে পুরো কমিউনিটি অনুযায়ী তুমি আচরণ করতে পারছো কি না, এবং পুরো কমিউনিটি অনুযায়ী তোমার একটা সেলফ তৈরি হচ্ছে কি না, এবং পুরো কমিউনিটি অনুযায়ী তোমার যে সেলফটা তৈরি হচ্ছে সেই অনুযায়ী তুমি আচরণ করছো, এটা অ্যাকোয়ার করাও কিন্তু সেলফের একটা খুব ভালো নিদর্শন, যে তুমি যেখানে তোমার সেলফটা তৈরি করেছো কমিউনিটির যে এক্সপেকটেশন সেই অনুযায়ী তুমি আচরণ করার মাধ্যমে। Mead also looks at the self from the pragmatic point of view.
At the individual level, the self allows the individual to be more efficient member of the larger society. Because of the self, people are more likely to do what is expected of them in a given situation. Because people often try to live up to group expectation, they are more likely to avoid the inefficiencies that come from failing to do what the group expects. Furthermore, the self allows for greater coordination in the society as a whole. সোজা ভাষায় এই স্লাইডটায় যেটা বোঝাতে চাইছে, আমরা যদি একবার এই জেনারেলাইজড আদার্স সেলফ এগুলোকে যদি আমরা ইমার্জ করে ফেলি, তাহলে কিন্তু আমরা সামাজিক একটি প্রাণী হয়ে উঠি এবং আমরা মূলত মানে সমাজ যেটা চাইছে, সমাজের যেটা এক্সপেকটেশন, একটি সিচুয়েশনে আমার কি করা উচিত, সেইগুলোই আমরা সাধারণত করতে সমর্থ হই। আমরা কিন্তু কোনো সময় সমাজ একটি আচরণ আমার থেকে চাইছে না এবং আমি সেই আচরণটা করছি, এটা কিন্তু করি না। তার মানে সোসাইটি থেকে যে এক্সপেকটেশন, সেইগুলোই আমরা পরিপূর্ণ করার চেষ্টা করি, সেই অনুযায়ী আমরা সোসাইটির সাথে কোঅর্ডিনেট করে আমাদের সেলফটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, সেইভাবেই আমাদের ইন্টারাকশানটা হয়। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয় যে আমরা কি তাহলে শুধু একটা সোশ্যাল বিইং হয়েই রয়ে যাচ্ছি? সেলফ মানে কি একটা সোশ্যাল বিইং তৈরি করা, যে কিনা শুধু সোসাইটির নর্মস, সোসাইটিতে ইন্টারাকশান করবে বলেই যে নিজেকে ডেভেলপ করছে সোসাইটির একটা মানুষ হিসাবে থেকে যাওয়ার জন্য? এই জায়গাতেই সেই গল্পটা আসছে, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড মি। আই অ্যান্ড মি বলতে যেটা বোঝাচ্ছে, বলছে যে প্রত্যেক মানুষের মধ্যে দুটো সত্তা থাকে। একটা সত্তা হচ্ছে যে আমি আমার যা ইচ্ছা তাই করব, আমার বেসিক ইনস্টিংক্ট, আমার যেটা করতে ইচ্ছা করছে আমি সেটা করব, এইটা একটা সত্তা। আরেকটা সত্তা হচ্ছে যে না, এক্সপেক্ট করা হচ্ছে যে এটা আমি করব তাই আমি এটা করছি, মানে সমাজ যেটা বলে দিচ্ছে আমি সেটা করব। এই দুটোই কিন্তু আসলে আই অ্যান্ড মি তৈরি করছে। While Mead takes an evolutionary view of self through the play and game stage, he also identifies two other aspects of phases of the self, which he labels I and me. তাহলে এই দুটো সেলফের দুটো ফেজ। I and me are processes within the larger process of the self, and like the self they are also not things. এই দুটোও কিন্তু প্রসেস, এই দুটোও থিংস নয়। The I is the immediate response of an individual to others. It is the incalculable, unpredictable, ক্রিয়েটিভ অ্যাসপেক্টস অফ দ্য সেলফ। মানে হঠাৎ করে তোমার মাথায় এলো, তুমি একটা কিছু করলে, বা হঠাৎ করে কেউ একটা কিছু বললো, তোমার মাথা গরম হয়ে গেলো, তুমি রেগে গিয়ে কিছু একটা উত্তর দিয়ে দিলে। এই যে তোমার মানে ক্যালকুলেট করা না এমন একটা আচরণ, কেউ প্রেডিক্টই করতে পারলো না এমন একটা আচরণ, হঠাৎ করে তুমি একটা নতুন কিছু উদ্ভাবন করছো, বা মানে সমাজের মধ্যে থেকেও সমাজের বাইরের মানে দৃষ্টিভঙ্গির বাইরের কিছু একটা তুমি উদ্ভাবন করছো, এইটা কিন্তু তোমার আই। তাহলে ওই যে বললাম, তোমার নিজস্ব যা বেসিক ইনস্টিংক্ট থেকে যেটা আসছে, মানে যেটা সমাজের কথা কোনোভাবে ভাবেই না যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কতটা বলতে হবে, কেন বলতে হবে, কোথায় বলতে হবে, দ্যাট ইজ আই। উল্টো দিকে সেলফ হচ্ছে এর ঠিক উল্টোটা হবে, যেটা কিনা সমাজ অনুযায়ী পুরো চলবে। পিপল ডু নট নো ইন অ্যাডভান্স হোয়াট দ্য অ্যাকশন দ্য আই উইল চেক ইন এ সোশ্যাল সিচুয়েশন। একটা সিচুয়েশনের মধ্যে দেখবে অনেকে এমন বিহেভ করে যে সবাই তাজ্জব হয়ে যায় যে এই মা এরকম কী করলো, পরে দেখা গেলো যে সে নিজেও তাজ্জব হয়ে গেছে, এই আমার এরকম করা উচিত হয়নি। এই যে একটা সোশ্যাল সিচুয়েশনে হঠাৎ করে কেউ রেগে গেল, বা কেউ অভিমান করলো, বা কেউ দুঃখ হলো, রাগ হলো, কিছুটা করে ফেললো যেটা কিনা সে করতে চায়নি, একদম মানে মানে কী বলবো, যে হঠাৎ করে যে এসছে, আনক্যালকুলেবল, আনপ্রেডিক্টেবল, সেটা কিন্তু আইয়ের দ্বারা হয়ে থাকে। উই আর নেভার টোটালি অ্যাওয়্যার অফ দ্য আই, মানে আই কী করবে, মানে আমাদের মধ্যেই তো আইটা থাকে। এইবার আমরা কি করি, এই আইটাকেই পলিশ করি, আমরা এই আইটাকে পলিশ করে এমনভাবে সবার সামনে উপস্থাপন করি যাতে সেই আইটা মি হয়ে ওঠে। অর্থাৎ আমাকে কেউ কিছুটা বললো, আমার রাগ হলো, কিন্তু আমি এমনভাবে বিহেভটা করব যাতে আমি বুঝিয়ে দিলাম যে তার কথাটা আমার পছন্দ হয়নি, কিন্তু কোথাও সেটা কেউ বলতে পারবে না যে খুব বাজে একটা আচরণ হলো, বা কেউ বলতে পারবে না যে এই মা এটা কী আচরণ এ করলো। তাহলে এই আইটাকেই কিন্তু পলিশ করে আমরা সোসাইটির অ্যাসপেক্টে একটা মিকে তৈরি করি, এবং এই আই এবং মি এই কারণেই এটাকে প্রসেস বলছিল, এবং এই দুটো সেলফের একটা পার্ট। এবং তোমাদেরকে বলে রাখি, যাদের আই হাই থাকে তারা দেখবে সোসাইটিতে একটু ডেভিয়েন্ট হিসাবে বিরাজ করে, এবং যাদের মি হাই থাকে তারা দেখবে সোসাইটিতে খুব ভালো ছেলে, ভালো মেয়ে, ভালো মানুষ, মানে খুব নিয়ম মেনে চলে, এইভাবে বিলং করে। উই আর নেভার টোটালি অ্যাওয়্যার অফ দ্য আই অ্যান্ড থ্রু ইট উই সারপ্রাইজ আওয়ার সেলভস উইথ আওয়ার অ্যাকশনস। মানে নিজের অ্যাকশানে নিজেরাই আমরা সারপ্রাইজ হয়ে যাই। উই নো দ্য আই অনলি আফটার দ্য অ্যাক্ট হ্যাজ বিন ক্যারিড আউট, মানে ওই জিনিসটা আমরা করে ফেলি, তারপর বুঝতে পারি যে আরে এটা
আই থেকে হয়েছে, এটা মি করিনি। দাস উই নো দ্য আই অনলি ইন আওয়ার মেমোরিজ, তার মানে আইটা শুধু কিন্তু আমাদের মেমোরির মধ্যেই থেকে যাচ্ছে। যে মানে ওরকম একটা করে ফেললাম, ইস কেন করাটা উচিত হয়নি, তাহলে তার আগে আমি জানতাম না যে আইটা এরকম করতে চলেছে। মিড lays great stress on the I for four reasons. First, it is the key source of novelty in the social process and gives dynamism to the individual personality. বলছে এটাই না ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিকে ডাইনামিজম দেয়, মানে সবাই তো আলাদা কিন্তু কোথাও সমাজের নিয়ম মানতে গিয়ে তো সবাই এক হয়ে যাচ্ছি, তো এই জিনিসটাই কিন্তু আমাদের একটা আলাদা ব্যক্তিত্ব দেয়। আমরা বলি না ওই মানুষটা হেভি রকচটা, ওই মানুষটা হেভি রাগী, ওই মানুষটা খুব ভালো, ওই মানুষটা খুব হাসে, ওই মানুষটা খুব কাঁদে, তো এগুলো তো আমাদের পার্সোনালিটির এক একটা পার্ট। তো এই জিনিসটাই, এই আই থেকেই কিন্তু একটা পার্সোনালিটি তৈরি হয়, মানে রিফ্লেকশনটা আসে, পার্সোনালিটির রিফ্লেকশন আসে বেসিক্যালি আই থেকে, হুইচ আদারওয়াইজ সাউন্ডস কনফর্মিস্ট টু দ্য সোসাইটি। তার মানে বাদবাকি সব কিন্তু সমাজের নিয়ম মেনে চলছে, একমাত্র আই থেকে যা আসছে তাই কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির রিফ্লেকশন। ওকে, মিড বিলিভস দ্যাট ইট ইজ ইন আই দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুজ আর লোকেটেড। আই এর মধ্যে আমাদের সমস্ত ভ্যালু লোকেট থাকে। ভ্যালু মানে তোমাদের যদি বাংলাটায় কোনো সমস্যা হয় তোমরা বাংলাটা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। ভ্যালু মানে আমি যদি এখানে বলি যে মূল্য বা নৈতিকতা বা মূল্যবোধ, এই জিনিসগুলো কিন্তু আমাদের আই এর মধ্যেই লুকানো থাকে। আমরা আমাদের সবসময় এই নৈতিকতা দ্বারাই একটা অ্যাক্ট করে থাকি, একটা আচরণ করে থাকি, তাহলে আমাদের যত ভ্যালু সেটা কোথায় থাকে, সেটা কিন্তু আই এর মধ্যেই থাকে। Third, the I constitutes something that we all seek, which is the realization of the self. It is the I that permits us to develop a definite personality. তার মানে আই এর থেকে একটা পার্সোনালিটি তৈরি হয়, এবং আই থাকে বলেই আমরা বুঝতে পারি যে আমাদের নিজস্ব একটা সেলফ আছে। তো নিজস্ব যে সেলফ, ওটা কিন্তু আমাদের আই থেকেই তৈরি হয়। Finally, Mead sees an evolutionary process in history in which people in primitive societies are dominated more by me. মানুষ পুরোনো কালে, মানে পুরোনো সময় মি দ্বারা প্রভাবিত হতো, মি দ্বারা পরিচালিত হতো। কেন? কারণ সমাজই আসল, সমাজের নিয়ম অনুযায়ী চলতে হবে, তোমাকে কনফর্মিস্ট হয়ে চলতে হবে, সমাজের যেটা আদর্শ আছে, নৈতিকতা আছে। তো পুরনো সমাজে, প্রাচীন সমাজে কিন্তু মেয়ের আধিপত্য বেশি ছিল। ওয়াইল ইন মডার্ন সোসাইটিস দেয়ার ইজ এ গ্রেটার কম্পোনেন্ট অফ দ্য আই। কিন্তু দেখো এই আধুনিক সমাজেই তোমার চিন্তাভাবনা, তোমার ব্যক্তিত্ব, তোমার মানে শিল্পকর্ম সব সমাজ থেকে যদি আলাদাও হয়, তাহলে কেউ তোমাকে লেবেল করে দেবে না যে তুমি একটা ডেভিয়েন্ট পার্সন। মানে তুমি হচ্ছে কোপার্নিকাস বা গ্যালিলিও যদি হও এই সময় দাঁড়িয়ে, তাহলে তোমাকে সেটা খুব ভালো করে, মানে সেটাকে প্রেইজ করা হবে, সেটার প্রশংসা করা হবে, সেটাকে তোমাকে কিন্তু ডেভিয়েন্ট বলে তোমাকে মানে সেলফ, মানে আই থেকে মিতে আসতে বাধ্য করা হবে না, যে নিজের মতো করে করছে, নিজের মতো করে এগোচ্ছে, এরকম কিন্তু করা হবে না। Thus I gives theoretical system some much need dynamism. তার মানে আই থেকে যত ডাইনামিজম সব কিন্তু আই থেকে আসছে, এবং যত ক্রিয়েটিভিটি আই থেকে আসছে। উইদাউট ইট মিডস অ্যাক্টার্স উড বি টোটালি ডমিনেটেড বাই এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোলস। যদি আই না থাকতো তাহলে প্রত্যেকটা যতগুলো মানে অ্যাক্টার আছে, যারা অ্যাক্ট করে তারাই অ্যাক্টার, তারা কিন্তু ওই এক্সটার্নাল আর ইন্টারনাল যতগুলো কন্ট্রোল আছে তার দ্বারাই পরিচালিত হতো, কোনো ডাইনামিজমই থাকতো না, ঠিক আছে। The I and me have contrasting nature. The I reacts again to the as the me, which is defined by Mead as the organized set of attitudes of others which one himself assumes. তাহলে নির্দিষ্ট কিছু ছকে বেঁধেই কিন্তু মি নিজের আচরণগুলোকে সামনে রাখে। আমরা কিন্তু কোনো সময় আই এর রিয়াকশান বাইরে আনি না, খুব কম মানুষই আছে যারা আই এর রিয়াকশানকে সামনে আনে। ইন আদার ওয়ার্ডস, দ্য মি ইজ দ্য adoption of the generalized other and Mead calls it social self. তাহলে আমাদের সোশ্যাল সেলফ কীভাবে তৈরি হচ্ছে? আমরা আমাদের সেলফের মধ্যে যে মিটা থাকে সেটা জেনারেলাইজড আদার প্রসেসের মাধ্যমে আমাদের সোশ্যাল সেলফ তৈরি করছি। তার মানে প্রত্যেকটা মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের কি এক্সপেক্ট করছে, আমার কি আচরণ হওয়া উচিত, আমি কি বলবো, কিভাবে বলবো, সেটা একটা নির্দিষ্ট ছকে ফর্মে ফেলে একটা মি তৈরি করে সেই অনুযায়ী আমি আমার একটা সামাজিক সেলফ তৈরি করছি। মি অ্যালাউজ দ্য ইন্ডিভিজুয়াল টু লিভ কমফোর্টেবলি ইন দ্য সোশ্যাল ওয়ার্ল্ড ওয়াইল দ্য আই মেক্স আ চেঞ্জ ইন দ্য সোসাইটি পসিবল। আই চেঞ্জ করে, মানে আই চেষ্টা করে সবসময় সোসাইটিতে একটা চেঞ্জ আনার, কারণ তার সোসাইটাল জিনিসপত্র পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ তার একটা নিজস্ব পার্সোনালিটি আছে, তার একটা নিজস্ব চিন্তাভাবনা আছে। কিন্তু মি কি? মি হচ্ছে সমাজ অনুযায়ী চলে, সেই কারণেই কিন্তু মি
সোসাইটিতে খুব কমফোর্টেবলি থাকে এবং যাদের আই হাই থাকে তারা কিন্তু সোসাইটিতে কমফোর্টেবলি থাকে না। দ্য থিওরি বাই মিড অফার্ড আ কর্নারস্টোন টু দ্য রাইজ অফ সিম্বলিক ইন্টারাকশনিজম। এই যে আমরা সিম্বলিক ইন্টারাকশনিজম পড়েছিলাম, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ, আসলে এই যে ছোট 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 জায়গাগুলো, এর ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের ইন্টারাকশন প্যাটার্নটা তৈরি হচ্ছে। আমাদের প্লে স্টেজ, গেম স্টেজ, জেনারেলাইজড আদার, আই, মি, ইন্টারাকশন, কনফার্মিটি, এর ওপর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে একটা প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তৈরি হচ্ছে, যেটা আমরা অলরেডি পড়েছিলাম। আমাদের এখনের টপিকের মধ্যে এটা নেই ঠিকই, তাহলে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূল যে কর্নারস্টোন, সেটা কিন্তু এই মিডের যে তত্ত্ব তার দ্বারাই তৈরি হয়েছিল। ঠিক আছে, আজকের জন্য তাহলে এতটাই। ধন্যবাদ।